স্টুডেন্টস, আজকে আমরা আলাপ করব অ্যাডভান্স অ্যাকাউন্টিং 1। আমরা এই সাবজেক্টের মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট যে চ্যাপ্টার সেটা হলো অ্যাকাউন্টিং রিলেটিং টু ব্যাংক্রাপসি, দেউলিয়া এবং অবসায়ন অবস্থা সংক্রান্ত হিসাব রক্ষণ। আমি আমার শীটে প্রথম এ গ্রুপের 10 নম্বরের জন্য আমি 18টা প্রশ্ন দিয়েছি। সবাই যদি সুন্দর করে এটা মুখস্থ করে তবে অবশ্যই 10টা কমন পড়বে এবং এখানে 10-এর থেকে 10 পাওয়া যায়। আমরা বি গ্রুপ পরে আসছি, আমি প্রথমেই সি গ্রুপে যেতে চাই। অ্যাকাউন্টিং রিলেটিং টু ব্যাংক্রাপসি হলো দেউলিয়া সংক্রান্ত হিসাব। দেউলিয়া সংক্রান্ত হিসাব আমরা যদি করতে যাই, দেখা যাবে একটা কারবার কখন দেউলিয়া হয়, যখন তার সম্পত্তি থেকে দায়ের পরিমাণ বেড়ে যায়, তখনই কোনো পাওনাদার যদি কোর্টে মামলা করেন, কোর্ট তার মামলার প্রেক্ষিতে সেই কোম্পানিকে ইচ্ছা করলে দেউলিয়া ঘোষণা করতে পারে। দেউলিয়া ঘোষণা করার পর কোর্ট ওই কোম্পানির জন্য একজন রিসিভার নিয়োগ করে। হতে পারে সে পুলিশ কমিশনার, হতে পারে একজন সরকারি অ্যাকাউন্টেন্ট, হতে পারে একজন ম্যাজিস্ট্রেট, যে কেউ হতে পারে। ওটা কোর্টের উপরে নির্ভর করে। ওই রিসিভার সমস্ত প্রতিষ্ঠানের কার্যভার তার উপরে নেয়। নেয়ার পর তারপর সে যে কাজগুলা করে সেটা আমরা এখানে আলাপ করছি। আমাদের এই অঙ্ক করতে গেলে প্রথমেই দায়গুলি নির্ধারণ করতে হয়। দায় 3 রকম। এক, যদি অ্যাসেটস বেশি থাকে বা সমান থাকে, না অ্যাসেটস বেশি থাকে কিন্তু লায়াবিলিটি কম থাকে, তখন ইহাকে বলে ফুললি সিকিউরড ক্রেডিটর্স। ফুললি সিকিউরড ক্রেডিটর্স অর্থাৎ অ্যাসেট বেশি দায় কম, সেই ধরনের দায়গুলোর বলে ফুললি সিকিউরড ক্রেডিটর্স। আর অ্যাসেটস কম বা সমান সমান, দায় অ্যাসেটস কম দায় বেশি বা সমান সমান হলে তাহাকে বলে পার্টলি সিকিউরড ক্রেডিটর্স। আর যেই সমস্ত দায়ের এগেনস্টে কোনো জামানত নেই, কোনো সিকিউরিটি নেই, সেই ধরনের দায়গুলিকে বলে আনসিকিউরড ক্রেডিটর্স। তার মানে আমাদের এই 3টা কথা মনে রাখতে হবে এবং এই 3টা নোটই আমরা সর্বপ্রথমে করব। আমরা প্রথমে যে কাজটা করব সেটা হলো, আমি এই শীটের থেকে আমরা দায়গুলা নির্ধারণ করব। যেমন প্রথমে আছে বিল্ডিং দায় না অ্যাসেট, মেশিনারি দায় না অ্যাসেট, ইলেকট্রিক ইকুইপমেন্ট দায় না অ্যাসেট, ফার্নিচার দায় না অ্যাসেট, স্টক ইন ট্রেড অ্যাসেট, বুক ডেটস অ্যাসেট, ইনভেস্টমেন্ট অ্যাসেট, মর্টগেজ অন ইকুইপমেন্ট অর্থাৎ ইকুইপমেন্টের এগেনস্টে আমরা মর্টগেজ
নিছি আমরা, জামানত রেখে ঋণ নিছি, এটা একটা দায়, আমরা দাগ দিই। লোন সিকিউরড বাই ইনভেস্টমেন্ট, এই যে লোন একটা দায়, দাগ দিই। লোন সিকিউরড বাই ফার্স্ট চার্জ অন স্টক, এর একটা দায়, দাগ দিই। সিকিউরড আনসিকিউরড ক্রেডিটর্স, এটা একটা দায়, আমরা দাগ দিই। লাইবিলিটি অন বিল ডিসকাউন্টেড, এটা সব সময় আনসিকিউরড ক্রেডিটর্স, এটা একটা দাগ দিই। প্রেফারেন্সিয়াল ক্রেডিটর্স, এটাও দায়, দাগ দিলাম। বিল অফ এক্সচেঞ্জ মানে হলো বিলস রিসিভেবল, এটা অ্যাসেট। ক্যাশ ইন হ্যান্ড অ্যাসেট। এই যে আমরা দায় বের করলাম 1 2 3 4 5 6টা, এর মধ্যে থেকে আমরা ঠিক করব কোনটা এই প্রথমটার মধ্যে পড়ে, কোনটা দ্বিতীয়টার মধ্যে পড়ে, কোনটা তৃতীয়টার মধ্যে পড়ে। এই তৃতীয়টার বাইরেও একটা দায় আছে, সেটা হলো প্রেফারেন্সিয়াল ক্রেডিটর্স, অর্থাৎ যে দায়টা আমাদের অবশ্যই সবার আগে পরিশোধ করতে হয়। যেমন শ্রমিকদের বেতন, যেমন গভর্নমেন্ট যদি আমার কাছে কোনো টাকা পায়, ইনকাম ট্যাক্স বা অন্য কোনো ধরনের টাকা পায়, বা যে দায়টা অবশ্যই প্রদেয় সেটা আমাদের দিতে হবে, সেটাকেই বলে প্রেফারেন্সিয়াল ক্রেডিটর্স। ওটা নোট না করলেও চলে, তাই আমরা এখানে লিখলাম না। তা আমরা এখানে দেখি কোনটা কোন দায়ের মধ্যে পড়ে। প্রথম আছে মর্টগেজ অন ইলেকট্রিক ইকুইপমেন্ট। মর্টগেজ অন ইলেকট্রিক ইকুইপমেন্ট, তার মানে আমরা 2 লাখ টাকা মর্টগেজ নিছি ইলেকট্রিক ইকুইপমেন্টের এগেনস্টে। আমাদের ইলেকট্রিক ইকুইপমেন্ট আছে কত? আমাদের ইলেকট্রিক ইকুইপমেন্ট আছে 2 লাখ টাকা। আর সেম অ্যাজ বুক ভ্যালু, আমাদের কিন্তু বুক ভ্যালুটা দেখতে হয়। তার মানে যেহেতু এটা সেম বলছে, তার মানে আমরা বুঝে নিলাম যে ইলেকট্রিক ইকুইপমেন্ট 2 লাখ টাকা। তা আমাদের দায় 2 লাখ, মর্টগেজ 2 লাখ, ইলেকট্রিক ইকুইপমেন্টও 2 লাখ। আমি বলছিলাম অ্যাসেটস কম বা সমান সমান, দায় বেশি। হ্যাঁ, মানে অ্যাসেটস আর দায় যদি সমান সমান থাকে, তারপরে ওইটা হলো পার্টলি সিকিউরড ক্রেডিটর্স। তার মানে আমরা বুঝে গেলাম এটা পার্টলি সিকিউরড ক্রেডিটর্স। এটার ডান দিকে আমরা একটু পিএস লিখব, পার্টলি সিকিউরড, পিএস লিখলাম। লিখে রাখলে আমাদের অঙ্ক করতে সুবিধা হয়। লোন সিকিউরড বাই ইনভেস্টমেন্ট, আমরা এই যে ইনভেস্টমেন্টের এগেনস্টে লোন নিলাম, আমাদের লোন 5 লাখ টাকা, আর আমাদের ইনভেস্টমেন্ট আসল 2 লাখ টাকা, বুক ভ্যালু সেম। তার মানে আমাদের অ্যাসেট লোন বেশি, লোন 5 লাখ টাকা, অ্যাসেট 2 লাখ টাকা, লোন বেশি। লোন বেশি হলে আমরা বলবো এটা কি পার্টলি সিকিউরড ক্রেডিটর্স। এটার ডান দিকে আমরা পিএস লিখব। লোন সিকিউরড বাই ফার্স্ট চার্জ অন স্টক, লোন আমাদের 1 লাখ টাকা, আর আমাদের স্টক এই যে আমাদের রিয়েলাইজ ভ্যালু আছে 7 লাখ টাকা। তার মানে আমাদের 1 লাখ টাকার এগেনস্টে অ্যাসেট বেশি আছে, অ্যাসেট 7 লাখ টাকা। তার মানে এটা কি? এটা হলো ফুললি সিকিউরড ক্রেডিটর্স। তার মানে আমরা এটার ডান দিকে একটু লিখবো এফএস, ফুললি সিকিউরড। আর আনসিকিউরড ক্রেডিটর্স, আনসিকিউরড ক্রেডিটর্স মানে কি? যার কোনো সিকিউরিটি নাই, যার কোনো জামানত নাই, তার মানে এটা হলো আনসিকিউরড ক্রেডিটর্স। আমরা ইউসি লিখে রাখি, ইউসি আনসিকিউরড ক্রেডিটর্স। লাইবিলিটি অন বিল, লাইবিলিটি অন বিল ডিসকাউন্টেড, এটা সব সময় আনসিকিউরড ক্রেডিটর্স। এটা মনে রাখবা যে সব সময় আনসিকিউরড ক্রেডিটর্স, এটা একেবারে মুখস্থ করে ফেলবা। এটা ইউসি। প্রেফারেন্সিয়াল ক্রেডিটর্স, এখানে 3টার মধ্যে এক জায়গায় যাবে না, প্রেফারেন্সিয়াল যাবে, এরপরে যেটা করবো স্টেটমেন্ট অফ অ্যাফেয়ার্স সেখানে যাবে। তাই এটা আমরা একটু ক্রস দিয়ে রাখি। তবে কয়টা পেলাম? 5টা। 5টার জন্য আমরা একটা ওয়ার্কিং করব। প্রথম নোটটা আমরা করব 1 নম্বর, ফুললি সিকিউরড ক্রেডিটর্স। ডিটেলস এখানে থাকবে লোন অ্যামাউন্ট,
এখানে থাকবে সিকিউরিটি অ্যামাউন্ট, অর্থাৎ লোনের এগেনস্টে কতখানি অ্যাসেট আমার সিকিউরিটি হিসাবে আছে। এরপরে 2 নম্বর নোট করব পার্টলি সিকিউরড ক্রেডিটর্স, ডিটেলস, লোন অ্যামাউন্ট, সিকিউরিটি অ্যামাউন্ট। এরপর তৃতীয়ত আমরা করব আনসিকিউরড ক্রেডিটর্স, ডিটেলস, এখানে হবে গ্রস লাইবিলিটি, যেহেতু এটার এগেনস্টে কোনো সিকিউরিটি নাই তাই এখানে আমরা লোন অ্যামাউন্ট এবং সিকিউরিটি অ্যামাউন্ট এটা লিখব না, আমরা লিখব গ্রস লাইবিলিটি এবং নিট লাইবিলিটি। এখন আমরা দেখব যে কোথায় এফএস লিখছিলাম। আমরা এফএস লিখছিলাম লোন সিকিউরড বাই ফার্স্ট চার্জ অফ স্টক, এটা যাবে ফুললি সিকিউরডে। আমরা এখানে ঠিক এই কথাটা লিখলেই চলে, লোন সিকিউরড বাই স্টক, লোন সিকিউরড বাই স্টক কত 1 লাখ টাকা, লোন আমাদের 1 লাখ টাকা লোন অ্যামাউন্ট, আর সিকিউরিটি হলো স্টক হলো 7 লাখ টাকা। একটাই আছে আর নাই। আমাদের এই কাজ যিনি করছেন ওনাকে বলে রিসিভার এই কাজগুলা করার এগেনস্টে তাকে একটা কমিশন বা তাকে একটা ফি দিতে হয়, সেটাকে বলে রিসিভার ফিজ বা রিসিভার কমিশন। তা আমরা এখানে তা দেব লেস রিসিভার ফিস। এই রিসিভার ফিস এই অ্যাসেটের উপরে হবে। আর আরেকটা কথা, এই রিসিভার ফিস কিন্তু আইন দ্বারাই নির্ধারিত আছে, অর্থাৎ 4% হবে, অ্যাসেটের 4%। তা আমাদের 7 লাখ টাকার 4% 28,000 টাকা। এখন আমরা কি করব, এটা বিয়োগ দেব। তার মানে অ্যাকচুয়ালি আমাদের 1 লাখ টাকার এগেনস্টে কত আছে, আমাদের 1 লাখ টাকার এগেনস্টে আছে 6,72,000 টাকা আমাদের অ্যাকচুয়ালি নিট অ্যাসেট আছে, নিট সিকিউরিটি আছে। এখন আমরা দ্বিতীয়ত দেখব যে পিএস পার্টলি সিকিউরড কোনটা, মর্টগেজ অন ইলেকট্রিক ইকুইপমেন্ট। আমরা লিখব মর্টগেজ অন ইলেকট্রিক ইকুইপমেন্ট 2 লক্ষ টাকা। এর এগেনস্টে আমাদের সিকিউরিটি আছে ইলেকট্রিক ইকুইপমেন্ট 2 লক্ষ টাকায়, সমান হলে পার্টলি। এরপরে আমাদের পিএস আছে লোন সিকিউরড বাই ইনভেস্টমেন্ট, লোন সিকিউরড বাই ইনভেস্টমেন্ট, লোন সিকিউরড বাই ইনভেস্টমেন্ট 5 লক্ষ টাকা হলো আমার লোন, আর ইনভেস্টমেন্ট আমার আছে 2 লক্ষ টাকা। তারপরে আমার আর কোনো পিএস নাই, শেষ। এখন আমরা এই দুটা যোগ করব, মোট আমার সিকিউরিটি আছে 4 লক্ষ টাকা। এখান থেকে আমরা রিসিভার ফিস দেব 4 লক্ষ টাকার 4%, 16,000 টাকা। তার মানে আমরা বুঝতে পারলাম 7 লাখ টাকার এগেনস্টে আমাদের আছে 3,84,000 টাকা।
এখন আমরা করব আনসিকিউরড ক্রেডিটর্স, অর্থাৎ যেই লোনের এগেনস্টে কোনো সিকিউরিটি নাই, যেমন আনসিকিউরড ক্রেডিটর্স 10 লক্ষ টাকা। আমরা গ্রসেও লিখব 10 লক্ষ টাকা, নিটেও লিখব 10 লক্ষ টাকা, যেহেতু আমাদের নিট বলে নাই। লায়াবিলিটি অন বিল ডিসকাউন্টেড, লায়াবিলিটি অন বিল ডিসকাউন্টেড, লায়াবিলিটি অন বিল ডিসকাউন্টেড আছে 1 লক্ষ টাকা এবং এটা নিট আছে 40,000। 1 লক্ষ টাকা, দেখো এটার মধ্যে এক্সপেক্টেড টু র্যাঙ্ক 40,000, তার মানে নিট আমাদের কত 40,000। এই দুটোই আমাদের আনসিকিউরড ক্রেডিটর্স আছে। আমরা যোগ করি, যোগ করলে হলো 11 লক্ষ টাকা আর হলো 10,40,000 টাকা। এই হলো আমাদের 3টা ওয়ার্কিং। এখন আমরা করব স্টেটমেন্ট অফ অ্যাফেয়ার্স। আমাদের কিন্তু এই টাকাগুলো এখন মুছে ফেলবো, এই টাকাগুলো আমরা সাইডে লিখে রাখি। আমাদের প্রথমে ফুললি ছিল কত 1 লক্ষ, এর এগেনস্টে ছিল 6,72,000, আমরা লিখে রাখলাম। আমাদের পার্টলি ছিল 7 লক্ষ, এর এগেনস্টে ছিল 3,84,000। আমাদের গ্রস লায়াবিলিটি ছিল 11 লক্ষ, নিট লায়াবিলিটি হলো 10,40,000। আচ্ছা, আমরা কি লিখলাম? এই সেটটা হলো লায়াবিলিটি, এখানে আমরা লিখব গ্রস লায়াবিলিটি, আর এখানে আমরা লিখব এক্সপেক্টেড টু র্যাঙ্ক, অর্থাৎ নিট লায়াবিলিটিও বলতে পারি। আর এখানে অ্যাসেটস এন্ড প্রপার্টিজ লিখব বুক ভ্যালু, আর এখানে লিখব এক্সপেক্টেড টু প্রসিডিউর, অর্থাৎ যে রিয়েলাইজ ভ্যালু বা বর্তমান মূল্য আমি বলতে পারি, বর্তমানে যত আছে। উপরে আমরা একটা হেডিং লিখব, কোনো কোম্পানির নাম যদি না থাকে আমরা লিখব এ কোম্পানি, এখানে লিখব স্টেটমেন্ট অফ অ্যাফেয়ার্স। ব্লক অক্ষরে লিখলে ভালো হয়, স্টেটমেন্ট অফ অ্যাফেয়ার্স, ডিসেম্বর 31, 2008। প্রথমেই এখানে আমরা লিখব ফুললি সিকিউরড ক্রেডিটর্স। এই ফুললি সিকিউরড ক্রেডিটর্স যেটা আমরা প্রথম নোটে করছি, ওই নোটে আমরা লোন অ্যামাউন্ট আমাদের কত ছিল? লোন অ্যামাউন্ট আমাদের ছিল 1 লক্ষ টাকা মাইনাস সিকিউরিটি অ্যামাউন্ট কত ছিল? সিকিউরিটি অ্যামাউন্ট ছিল 6,72,000 টাকা। আমাদের বাদ দিলে হলো 5,72,000, আমরা ক্লোজ করে দেব। আর গ্রসে এই লোন অ্যামাউন্টটা লিখব। কেন ক্লোজ করলাম? দেখা যাচ্ছে লোন দায়
লোন কম, অ্যাসেট বেশি, তা আমাদের বিয়োগ করলে কিন্তু এখানে অ্যাসেট থাকে, কিন্তু আমরা লায়াবিলিটিতে আমরা তো অ্যাসেট লিখতে পারি না, এই জন্য অ্যাসেটটা আমরা ওই সাইডে আমরা সরিয়ে নেব। এই জন্য এখানে আমরা ক্লোজ করে দিলাম এবং আমরা লিখব, এটা একটা কন্ট্রা এন্ট্রি, দুই সাইডে যায়। এখানে আমরা লিখব সারপ্লাস অ্যাজ পার কন্ট্রা, কন্ট্রা এন্ট্রি হিসেবে ওই পাশে গিয়ে যোগ হবে। নাম্বার 2 আমরা প্রেফারেন্সিয়াল ক্রেডিটর্স, প্রেফারেন্সিয়াল ক্রেডিটর্স মানে যেই দায়গুলি আমাদের অগ্রাধিকার ভিত্তিতে পরিশোধ করতে হয়। অগ্রাধিকার ভিত্তিতে আমরা যে দায়গুলো পরিশোধ করব সেটা হলো, এই যে আমাদের এখানে ছিল প্রেফারেন্সিয়াল ক্রেডিটর্স 40,000, প্রেফারেন্সিয়াল ক্রেডিটর্স ছিল কত? 40,000। আমরা লিখব আমাদের ক্রেডিটর্স ছিল 40,000 মাইনাস আমাদের এই যে ক্রেডিটর্সটা যেহেতু অগ্রাধিকার ভিত্তিতে আমাদের পরিশোধ করতে হবে, আমরা টাকা পাবো কোত্থেকে? আমাদের এই অ্যাসেট বিক্রির টাকা থেকে নিতে হবে। তাই আমরা এটাও কন্ট্রা করব, এটা এখান থেকে আমরা অ্যাসেটের টাকা দিয়ে পরিশোধ করব, তাই এই টাকাটা গিয়ে আবার অ্যাসেট থেকে বাদ যাবে। তাই আমরা এখানে লিখব ডিডাক্টেড অ্যাজ পার কন্ট্রা, অর্থাৎ 40,000 টাকাই আমরা পরিশোধ করে দেব, এটাও আমরা ক্লোজ করে দেব। আর এই লাইবিলিটিটা আমরা এখানেও লিখব 40,000। নাম্বার 3 আমরা লিখব পার্টলি সিকিউরড ক্রেডিটর্স, অর্থাৎ এই পার্টলি সিকিউরড ক্রেডিটর্স এটা হলো আমাদের 2 নম্বর নোট। আমাদের 2 নম্বর নোটের ছিল লোন 7 লাখ টাকা, লোন ছিল 7 লাখ, এখানে আমরা গ্রসেও লিখব 7 লাখ মাইনাস সিকিউরিটি ছিল আমাদের 3,84,000। আমাদের কিন্তু লোন বেশি, অ্যাসেট কম, তাই বিয়োগ করে এখানে বসলে এখানে আর ক্লোজ করতে হবে না, কারণ ওইটা লাইবিলিটি। 7 লাখ মাইনাস 3,84,000, 3,16,000। 4 নম্বর আমরা লিখব আনসিকিউরড ক্রেডিটর্স, অর্থাৎ আমরা 3 নম্বর নোট করছিলাম। 3 নম্বরে আনসিকিউরড ক্রেডিটর্স আমরা গ্রস লাইবিলিটি পাইছিলাম কত? গ্রস লাইবিলিটি এই সাইডে বসবে, ওই যে 11 লক্ষ টাকা পাইছিলাম আমরা, 11 লক্ষ টাকা মাইনাস না সরি, আর এই সাইডে বসবে নিট লাইবিলিটি। নিট লাইবিলিটি আমরা পাইছিলাম 10,40,000 টাকা। আমাদের এই সাইডের কাজ শেষ। এখন আমরা যাব অ্যাসেটস প্রপার্টির দিকে। প্রথমে আমরা লিখব আনসিকিউরড প্রপার্টিজ, অর্থাৎ আমরা আমাদের অঙ্কে যে সকল অ্যাসেটগুলি এখনো সিকিউরিটির কাজে লাগাই নাই সেই অ্যাসেটগুলি এখানে আসবে। সেটা লিখতে গেলে প্রথমে আমরা লিখব ক্যাশ ইন হ্যান্ড। ক্যাশ ইন হ্যান্ড, ক্যাশ ইন হ্যান্ড, ক্যাশ ইন হ্যান্ড কত? 1,000 টাকা। এদিকে 1,000, এইদিকে 1,000। তারপর আমরা খুঁজবো ক্যাশের ব্যাংক আছে নাকি। আমাদের অঙ্কে ক্যাশের ব্যাংক নাই, সুতরাং এখন আমরা শীটের প্রথম থেকে দেখা আরম্ভ করব।
আমাদের বিল্ডিং কোনো সিকিউরিটির কাজে লাগাইনি, তাই এখানে যাবে বিল্ডিং। বিল্ডিং ৮০,০০০ টাকা ছিল, এটার বুক ভ্যালু, আর রিয়েলাইজ ভ্যালু কত? ৭০,০০০ টাকা। মেশিনারি, মেশিনারি আমাদের ছিল ৩,১০,০০০, আর এটা রিয়েলাইজ ভ্যালু ২,৫০,০০০। এটাও কোনো সিকিউরিটির কাজে আমরা লাগাইনি। ইলেকট্রিক ইকুইপমেন্ট, এটা কিন্তু সিকিউরিটির কাজে চলে গেছে। ফার্নিচার, আমরা লিখব ফার্নিচার। ফার্নিচার ৪০,০০০ টাকা, আর এটা রিয়েলাইজ ভ্যালু ২০,০০০। স্টক ইন ট্রেড কিন্তু সিকিউরিটির কাজে চলে গেছে। বুক ডেটস আমরা এখানে লিখব, কিন্তু এটা ২ নম্বরে বসবে, এর জন্য একটু পরে। ইনভেস্টমেন্ট সিকিউরিটির কাজে চলে গেছে। বিল অফ এক্সচেঞ্জ আমরা লিখব এটা ৩ নম্বর দিয়ে। ঠিক আছে, আমাদের আর কোনো অ্যাসেট নাই, এখন আমরা এখানে ২ নম্বর লিখব বুক ডেটস। আর সবসময় মনে রাখবা, লিখার আগে এখানে একটা লাইন জায়গা রাখবে সবসময়, যে কোনো কিছু বাদ পড়লে যেন আমরা পরে বসাতে পারি। বুক ডেটসে প্রথমে দেখো গুড, অর্থাৎ গুড বলতে কি বোঝায়? দেনাদার থেকে আমরা যত টাকা পাই তত টাকাই দিয়ে দেবে, কোনো ব্যাড ডেটস হবে না, সেটাই গুড। হ্যাঁ, গুড হলো ৩ লক্ষ টাকা, এখানেও হবে ৩ লক্ষ, এখানেও হবে ৩ লক্ষ। তারপর ব্যাড অ্যান্ড ডাউটফুল, ব্যাড অ্যান্ড ডাউটফুল অর্থাৎ যে টাকাটা পাবো না, অথবা সন্দেহজনক, পেতেও পারি নাও পেতে পারি, বা কিছু পেতে পারি কিছু পেতে নাও পারি, এই ধরনের টাকাগুলিকে বলে ব্যাড অ্যান্ড ডাউটফুল। অর্থাৎ আমাদের এখানে আছে ১ লক্ষ টাকা, ব্যাড হলো ৪০,০০০ টাকা, ব্যাড অ্যান্ড ডাউটফুল হলো ৪০,০০০। এখানে ১ লক্ষ, ব্যাড অ্যান্ড ডাউটফুল হলো ৪০,০০০। তার মানে আমরা পাবো কত? ৬০,০০০। ৪০,০০০ যদি ব্যাড হয় আমরা পাবো কত? আমাদের রিয়েলাইজ ভ্যালু কত? ৬০,০০০। তাই আমরা ৬০,০০০ লিখলাম। এবার ৩ নম্বর, বিল অফ এক্সচেঞ্জ অর্থাৎ প্রাপ্য বিল। আমাদের বিল অফ এক্সচেঞ্জ, এটা কিন্তু অনেক সময় নোটস রিসিভেবল থাকে, বিল রিসিভেবল থাকে, একই কথা। হ্যাঁ, এটা হলো কত? বিল অফ এক্সচেঞ্জ ২০,০০০। আমরা এখানেও লিখব ২০,০০০, এখানেও লিখব ২০,০০০। আমাদের অ্যাসেট দিকে ৩টা লেখার পরে আমরা এই যে রিয়েলাইজ ভ্যালুগুলি যোগ করব। কত হয়? ৭,২১,০০০। এই অ্যাসেটগুলা কোনো সিকিউরিটির কাজে লাগে নাই, তাই এই অ্যাসেটগুলিও বিক্রি করে হোক বা দৌড়দৌড়ি করে হোক এগুলো আদায় করতে হবে। এটা কে করবে? রিসিভার। এই জন্য রিসিভার এই অ্যাসেট থেকে 10% হারে কমিশন পাবে। এটা আইন দ্বারা একেবারে ধার্য করা আছে, 10% পাবে। তার মানে তবে একটা কথা মনে রাখতে হবে, ক্যাশ ইন হ্যান্ড এবং ক্যাশ এট ব্যাংক থাকলে কিন্তু ওটার থেকে পাবে না, ওটা বাদ দিয়ে নেব আমরা। অর্থাৎ আমরা রিসিভার ফিস, রিসিভার ফিস ৭,২১,০০০ থেকে আমরা বাদ দেব ক্যাশ ইন হ্যান্ড ১,০০০, তারপর আমরা 10% ফি দেব। কত হয়? ৭২,০০০ টাকা। তারপর মনে আছে এই সাইডে আমাদের অ্যাসেটের টাকা বেশি ছিল, এটা এই সাইডে আমরা প্লাস করব, প্লাস সারপ্লাস অ্যাজ পার কন্ট্রা ৫,৭২,০০০। তারপরে এখানে মনে আছে কিনা জানি না, প্রেফারেন্সিয়াল ক্রেডিটর ছিল, অর্থাৎ যে টাকাটা আমাদের
অগ্রাধিকার ভিত্তিতে দিয়ে দিতে হবে। এই টাকাটা কিন্তু এসের থেকে আমরা দিয়ে দেব, তাই আমরা লিখব লেস ডিডাক্টেড অ্যাজ পার কন্ট্রা 40,000 টাকা। যেহেতু এটা দিয়ে দেবো, এটা মাইনাস ফিগার। এগুলো লেখার পর এখন আমরা আবার যোগ বিয়োগ করব। 7,21,000 মাইনাস 72,000 মাইনাস 5,72,000 মাইনাস 40,000 37,000। এখন আমরা লায়াবিলিটির সাইড যোগ করব 10,40,000। এই 10,40,000 আবার এই সাইডে আনবো 10,40,000। এবার মাইনাস করব। উপরে আমাদের যোগ বিয়োগে ভুল আছে, একটু ঠিক করি। 7,21,000 মাইনাস 72,000 প্লাস 5,72,000 মাইনাস 40,000। এখানে হবে 11,81,000। আর এই সাইডে আমাদের যোগফলটা একটু ভুল ছিল। 10,40,000 প্লাস 3,16,000 হবে 13,56,000। 13,56,000 13,56,000। এটা থেকে এটা বিয়োগ দেব, মাইনাস 11,81,000 1,75,000। অর্থাৎ আমাদের দায় এসের থেকে এখনো বেশি আছে 1,75,000। এটি আমাদের ঘাটতি, ইহাকে বলে ডেফিসিয়েন্সি। অ্যাকাউন্ট, এটি আমাদের ঘাটতি টাকা। শেষ, আমাদের স্টেটমেন্ট অফ অ্যাফেয়ার্স করা শেষ। আমরা এক কাজ করি, এখানে ডেফিসিয়েন্সিটা লিখে রাখি। কত? 1,75,000 টাকা। এখন আমরা করব ডেফিসিয়েন্সি অ্যাকাউন্ট নামে একটা অ্যাকাউন্ট সবার শেষে। এটা করার সময় আমরা প্রথমেই দেখব অ্যাডজাস্টমেন্টে আমাদের আছে মিস্টার রবিন স্টার্টেড হিজ বিজনেস উইথ এ ক্যাপিটাল অফ টাকা 6 লাখ। এই ক্যাপিটাল যাবে এই সাইডে। ক্যাপিটাল 6 লাখ। আপ টু 31 ডিসেম্বর 2008 হি মেড এ প্রফিট টাকা 5,91,000। আমরা জানি নিট প্রফিট ক্যাপিটালের সাথে যোগ হয়, তাই আমরা প্রফিটটা এই সাইডে ডাইরেক্ট লিখলে হয় 5,91,000 টাকা। আফটার অ্যালোয়িং এ ইন্টারেস্ট অন ক্যাপিটাল, ইন্টারেস্ট অন ক্যাপিটাল সবসময় যোগ হয়, তাই আমরা এই সাইডে লিখব ইন্টারেস্ট অন ক্যাপিটাল 60,000 টাকা। হি হ্যাড উইথড্র টাকা 10,40,000 ডিউরিং দ্য পিরিয়ড। উইথড্র মানে ড্রয়িং, উত্তোলন। আমরা জানি ক্যাপিটাল থেকে আমরা উত্তোলন বিয়োগ দেই, তার মানে বিপরীত দিকে আমরা লিখব 10,40,000 টাকা। এখন আমাদের ওই যে ডেফিসিয়েন্সি আছে ওটা এখানে লিখব, ডেফিসিয়েন্সি অ্যাকাউন্ট 1,75,000 টাকা। এটা লেখার পর সবসময় আমরা দেখব যে আমাদের ব্যাড ডেটস কত আছে। এখানে আমরা ব্যাড ডেটস লিখব
অবশ্য অনেক অঙ্কে লস দেয়া থাকে, হ্যাঁ, লস বাই গেমলিং বা লস বাই আদার যে কোনো কিছু থাকুক, লস সবসময় এই সাইডে ডাইরেক্ট লিখবো। ব্যাড ডেজ হলো আমরা ব্যাড অ্যান্ড ডাউটফুলে, মনে আছে নাকি জানি না, আমরা কিন্তু 1,00,000 টাকা থেকে 60,000 টাকা পেয়েছিলাম। এখন ব্যাড কত? ব্যাড থাকে হলো 40,000 টাকা, অর্থাৎ 1,00,000 টাকা থেকে আমরা এই 60,000 টাকা পেয়েছিলাম। তবে এখন আমাদের ব্যাড ডেজ কত? 40,000। এখন আমাদের যে সব অ্যাসেটের দাম মূল্য কমছে, এটা আমাদের লস। এই জন্য আমরা ওই সব অ্যাসেটের লসগুলো এখানে লিখব, লস অন অ্যাসেটস। প্রথমে যাই আমরা শীটের প্রথমে লেখা আছে বিল্ডিং। বিল্ডিং আগে ছিল 80,000, বর্তমান মূল্য 70,000। লস কত? বিল্ডিং আগে ছিল 80,000, বর্তমান মূল্য 70,000, আমাদের লস কত? 10,000। মেশিনারি আগের মূল্য ছিল 3,10,000, বর্তমান মূল্য 2,50,000, লস কত? 60,000 নাকি? 60,000। ইলেকট্রিক ইকুইপমেন্ট আগে ছিল 2 লাখ, বর্তমানেও 2 লাখ, তার মানে কোনো লসও নাই, লাভও নাই। ফার্নিচার আগে ছিল 40,000, ফার্নিচার আগে ছিল 40,000, বর্তমান মূল্য 20,000, লস কত? 20,000। স্টক ইন ট্রেড অর্থাৎ স্টক আগে ছিল 8 লক্ষ, বর্তমান মূল্য 7 লক্ষ, এখন কত? 1 লক্ষ টাকা। ইনভেস্টমেন্ট আগে 2 লাখ ছিল, এখনো 2 লাখ, আর কোনো সম্পত্তি বাড়েও নাই, কমেও নাই। এখন সবসময় মনে রাখতে হবে আমাদের লাইবিলিটি অন বিল ডিসকাউন্টেড, লাইবিলিটি অন বিল ডিসকাউন্টেড, এটা আমি সবসময় বলছি এটা মুখস্থ রাখতে। এটার ছোট অ্যামাউন্টটা 40,000 টাকা আমরা এখানে দেব। তারপর আমরা রিসিভার ফিস, মনে আছে কিনা জানি না, রিসিভার ফিস, রিসিভারকে কিন্তু আমরা 3 বার ফিস দিয়েছি। 2টা হলো, একটা হলো ওই যে ফুললি সিকিউরিটির সময়, একটা পার্টি সিকিউরিটির সময়, আর আরেকটা কি, আরেকটা হলো ওই যে স্টেটমেন্ট অফ অ্যাফেয়ার্স করার সময়। এই 3টা যোগ হবে। প্রথমটা ছিল 28,000, দ্বিতীয়টা ছিল 16,000, আর তৃতীয়টা ছিল 72,000। 28,000, 16,000, 72,000, 1,16,000। শেষ। আমাদের আর কিছু আমরা দেখি না। এখন আমরা 2 সাইড যোগ করি। 14,26,000, আমি আপাতত এখানে লিখি 14,26,000, 14,26,000। হ্যাঁ, আমাদের মিলে গেছে 14,26,000, 14,26,000। এখানে আরেকটা কথা মনে রাখতে হবে, আমরা যদি আমাদের যদি কখনো অঙ্ক না মিলে, তখন আমরা ধরে নেব যে আমাদের রেয়া মিলে যে কোনো সমস্যা আছে, রেয়া মিলে গরমিল আছে, তখন আমরা রেয়া মিলটা করে নেব। রেয়া মিলটা করলে যে টাকাটা ডিফারেন্স হবে সেই টাকাটা এখানে সাসপেন্স অ্যাকাউন্ট হিসাবে লিখে দেব। এই সাইডে হলে এই সাইডে সাসপেন্স, আর এই সাইডে হলে এই সাইডে সাসপেন্স হিসেবে লিখে দেব, তখনই অঙ্ক মিলে যাবে। জানি না কেমন লাগলো। আজকের মতো এই ক্লাস শেষ। ধন্যবাদ সবাইকে।